সংবিধানের যেটা হলো 15th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট এটা অবৈধ ঘোষণা করা হয়। অবৈধ ঘোষণা এটা হলো 17 ডিসেম্বর, আর রিড করেছিল বদিউল আলম মজুমদার সহ 5জন সুশীল সমাজের প্রতিনিধি, এবং এই রিটটি করছিল 9 আগস্ট 2024 হবে। আর এই অবৈধ ঘোষণার মধ্যে যেটা করা হয়, বাতিল করা হয় কিছু কিছু জিনিস। একটা হলো তত্ত্বাবধায়ক বিলুপ্তির আদেশ বাতিল, মানে বিলুপ্তির বিধি বাতিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। 2 নম্বরে হলো গণভোট বিলুপ্তির বিধি বাতিল। 3 নম্বরে হলো 7ক ও 7খ অনুচ্ছেদ বাতিল। এটা বেসিক্যালি ছিল এর মধ্যে যে যেগুলো পরিবর্তন করা যাবে না এমন বিধিসমূহ, মানে সংবিধান পরিবর্তন করা যাবে না এমন যে বিধি আছে সেইটা। সংবিধান পরিবর্তন করা যাবে না এমন বিধি। আর একটা জিনিস হলো যে অধস্তন আদালতের কাছে উচ্চ আদালতের কিছু ক্ষমতা অধস্তন আদালতের নিকট হস্তান্তর অবৈধ। এটা অবৈধ ঘোষণা করা হয়। এটা অর্থাৎ এখানে দুইটা জিনিস পুনর্বহাল হয়। আর যে পরবর্তী সংসদের নিকট পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে 3টি বিষয়। পরবর্তী সংসদ ঠিক করবে: 1, সংবিধানের যে মূলনীতি আছে সেটি মূলনীতি, অর্থাৎ সংবিধানের 4 মূলনীতি, এই 4 মূলনীতি ঠিক করবে পরবর্তী সংসদ। নাম্বার 2, তফসিল, বিশেষ করে 5ম, 6ষ্ঠ এবং 7ম, এই 3টা তফসিল ঠিক করবে পরবর্তী সংসদ। আরেকটা হলো 70 অনুচ্ছেদ, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। এই রায় এটা বলা হয়। আর এর মাধ্যমে রায়ে পুনর্বহাল হলো, মানে এখানে এই দুইটা পুনর্বহাল হয়ে গেল, অর্থাৎ তত্ত্বাবধায়ক চালু হয়ে গেল, তত্ত্বাবধায়ক চালু হবে। আরেকটা জিনিস হলো যে গণভোট চালু হবে। এই গণভোট চালু হয়েছিল 5ম সংশোধনীতে, আবার 5ম সংশোধনী অনুসারে 5ম সংশোধনী অনুসারে গণভোট চালু হবে। তত্ত্বাবধায়ক সরকার চালু হবে এটা 3ত্রয়োদশ সংশোধনীতে। এটা হয়েছিল 3ত্রয়োদশ সংশোধনী। দুইটাই চালু করেছিল বিএনপি গভর্নমেন্ট, 3ত্রয়োদশ সংশোধনী, আর একটা হলো 5ম সংশোধনী। ওকে, এখন বিষয় হলো তত্ত্বাবধায়ক সরকার বিধিমালা সম্পর্কে জানতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধি কি সেটা দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার 58 অনুচ্ছেদে ছিল।
বাংলাদেশে কিন্তু ইতিহাসে দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সেই দল কখনো নির্বাচনে হারে নাই, এবং যারা পরাজিত হয়েছে তারা কখনো বলে নাই যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবং দলীয় সরকারের অধীনে যদি কেউ সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে সে হলো বাংলাদেশের ইতিহাসে হবে প্রকৃত শাসক, যিনি আসলে গণতন্ত্রকামী, গণতন্ত্রের শাসক। অর্থাৎ কেউ সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। ইতিহাসে এটা আছে। আরেকটা বিষয়, ওকে পেলাম। এবারে আছে তত্ত্বাবধায়ক সরকার আসলে কি, মানে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো, এই কাঠামোটা কেমন ছিল বেসিক্যালি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা প্রথম চালু 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচন হয়। পঞ্চম সংসদ নির্বাচন হয় 1991 সালে। তখন আর সাংবিধানিকভাবে প্রথম গঠন আর কি, তত্ত্বাবধায়ক সরকার গঠন 1996 সালে, এবং সপ্তম সংসদ নির্বাচন হয়। পঞ্চম সংশোধনে কিন্তু পঞ্চম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে কিন্তু বিএনপি জয়লাভ করে, কিন্তু তারা জয়লাভ করার পরে তারা কিন্তু তত্ত্বাবধায়ক চালু না করে তারা কিন্তু নিজেদের অধীনে একটা নির্বাচন দিয়েছিল, ষষ্ঠ সংসদ, এবং 15 দিন ক্ষমতায় ছিল। আর এরপরে তারা আবার আন্দোলনের মুখে এবং তারা তত্ত্বাবধায়ক সরকার বিধি করে ক্ষমতা হস্তান্তর করে, এবং তারা পরবর্তী 96 সালের ওই নির্বাচনে তারা পরাজিত হয় এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। তো যাই হোক, এখানে ব্যাপারটা হলো যে সংবিধানে যুক্ত হয় 27 মার্চ 1996 সালে। সেটা হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এটা 26শে মার্চ হয়েছিল মধ্যরাতে। 26শে মার্চ স্বাধীনতা দিবসই এটা নিয়ে আলোচনা হয়। এখন এখানে মানে এই সংবিধানে যুক্ত হয়, এখানে কি ছিল, এটা 58 গ অনুচ্ছেদ অনুসারে গঠিত হতো। এখানে আসলে কি কি আছে, যেমন 1 নম্বরে আছে প্রধান উপদেষ্টা হতেন, এখন তার হবে না, হতেন তখন যিনি হতেন তিনি হলেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। 2 নম্বরে উপদেষ্টা হতেন 10 জন, এবং তারা থাকতেন নির্দলীয় নিরপেক্ষ। 3 নম্বর সর্বোচ্চ, এটা কি বলছিলাম আমি মনে পড়ে, সর্বোচ্চ বয়স হতো 72 বছর। নাম্বার 4, সেটা হলো যে দায়বদ্ধ থাকতো রাষ্ট্রপতির নিকট। সাউন্ড কম, এইটা আবার কি সমস্যা? এত সুন্দর মাইক্রোফোন, সাউন্ড কম হলে কেমন কি করব? হ্যাঁ, দায়বদ্ধ থাকতো রাষ্ট্রপতির নিকট। আচ্ছা বলেন তো, এখানে আমি এটা কি আগে দেখাইছিলাম কিনা তত্ত্বাবধায়ক সরকার। নাম্বার 5,
রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচন করতে পারতেন না, মানে কোনো দলের হয়ে, অর্থাৎ দলীয় নির্বাচন করতে পারতেন না। এইটা হলো বিষয় যে দলীয় নির্বাচন করতে তারা পারতেন না। তো আসলে গণ উচ্ছেদ অনুসারে আসলে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, এই ছিল বিধি। এখন যেটা হলো, এখন সংবিধানের মধ্যে যেটা হলো যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে একটা। এই কমিশন 7টি বিষয় আলোকপাত করেছে। সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন তারা অনেকগুলো প্রস্তাব দিয়েছে এবং তারা 7টি বিষয় মানে বিষয়ের ব্যাপারে বলছেন। তত্ত্বাবধায়ক মানে তারা সংবিধান সংস্কার কমিশনের 9 জন সদস্য ছিলেন এবং তারা 7টি বিষয় বলছেন যে সংবিধান সংস্কার কমিশন। এবং আসলে সংবিধান থেকে যে কেমন প্রশ্ন হবে উই নেভার নো। খুবই বিরক্তিকর একটা বিষয় করতেছে। দেখেন আজকেও সংবিধান সংস্কার কমিটির সাথে এনসিপি বৈঠক করেছে, সেখানে তারা বলছে 16 বছর পর্যন্ত বয়সে ভোটার হবে এবং 23 বছর হলো প্রার্থীদের বয়স সময় তারা প্রস্তাব দিয়েছে 23 বছর। এবং তারা হাসিনা মডেলে আরও 2টা বিভাগ, একটা কুমিল্লা এবং হলো ফরিদপুর, যেটা হাসিনা করতে চেয়েছিলেন, সেই প্রস্তাবই রাখছেন যে আরও 2টা জেলা বিভাগ করার জন্য, যেটা কুমিল্লা করতে পারে নাই নোয়াখালীর বিরোধিতার কারণে। এখন আসলে আমাদের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন কুমিল্লার আছেন, বৃহত্তর কুমিল্লা, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, তারপর মুখ্য যুগ্ম আহ্বায়ক মনে হয় যুগ্ম সচিব সারা জানি যারা তসলিম যারা, তারপরে আরও যারা আছেন পলিটিক্যাল পার্টির মধ্যে রিশাদ মনে হয়, রিফাত রশিদ, সেও মনে হয় সেও কুমিল্লার, এবং বৃহত্তর কুমিল্লার বেশ কয়েকজন থাকার কারণে এখানে আসলে তাদের গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে। এখন বিষয় হলো যে সংবিধান সংস্কার কমিশন, এটার মানে সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি হলেন, গঠন করেছিল 6 সেপ্টেম্বর, এটি গঠন 6 সেপ্টেম্বর 2024। এর প্রধান ডক্টর আলী রিয়াজ বানানটা এরকমের। এর সদস্য হলো 9 জন, এবং এর যে গুরুত্বপূর্ণ সুপারিশ, 7টি প্রধান বিষয়কে সংস্কার মানে প্রস্তাবে 7টি প্রধান বিষয় বলছেন। একটা বলছেন মূলনীতি বিষয়ক, মূলনীতি হবে 5টি মূলনীতির কথা তারা বলছেন। একটা হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ, একটা গণতন্ত্র। অর্থাৎ 5টি, একটা হলো গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার, তারপর মানবিক মর্যাদা, সামাজিক সাম্য, বহুত্ববাদ। ধর্মনিরপেক্ষতার বহুত্ববাদের মধ্যে একটু পার্থক্য, যে ধর্মনিরপেক্ষতার শুধু ধর্মটা দেখা হয়, আর বহুত্ববাদে ধর্ম, বর্ণ, জাতি সব নির্বিশেষে সব কিছুর একটা বিষয় হলো এটা বহুত্ববাদ। তারপর 2 নম্বর হলো ক্ষমতার ভারসাম্য, অর্থাৎ ক্ষমতায় প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা। প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা। 3 নম্বর, সমতার সাম্যর মধ্যে পার্থক্য আছে। সমতা আর একটা হলো সাম্য। সাম্য হলো ইকুইটি, এটা হচ্ছে ইকুয়ালিটি।
ইকুয়ালিটি, যেমন সবাইকে একটা করে রুটি দেয়া, একটা করে রুটি সবাইকে দেয়া, এটা হলো সমতা। আর বাচ্চাদের অর্ধেক দেয়া, মুরব্বীদের মুরব্বীদের বা বয়স্কদের 1.5টা করে দেয়া, এটা হলো সাম্য। যার যেটা লাগবে সেটা দেয়া, এটা সাম্য। আর যে সমতা হলো যে সবাইকে সমান দেয়া। আর সমাজতন্ত্র যেটা আছে, সমাজতন্ত্র, আর একটা আছে সাম্যবাদ। সাম্যবাদ মানে হলো কমিউনিজম। আর সমাজতন্ত্র হলো সোশ্যালিজম। সমাজতন্ত্র হলো সোশ্যালিজম আর সাম্যবাদ হলো কমিউনিজম। দুইটার মধ্যে পার্থক্য হলো, সমাজতন্ত্র হলো রাষ্ট্র মালিকানার একটা অর্থনৈতিক ধারণা, রাষ্ট্রীয় মালিকানার সম্পদ। অর্থাৎ প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের জন্য কাজ করবে, প্রতিটা মানুষ রাষ্ট্রের জন্য কাজ করবে, যা থাকবে সব রাষ্ট্রের, এটা হলো সমাজতন্ত্র। আর সাম্যবাদে যেটা আছে শ্রেণী বৈষম্যহীন সমাজ, এটা হলো সাম্যবাদ। সাম্যবাদের মানে হলো যে একই শ্রেণীর মানুষ একই শ্রেণীর মানুষ সমান সুবিধা থাকবে, একাধিক কোনো সুবিধা থাকবে না। 3 নম্বর হলো অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো। 4 নম্বরে হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা অত্যধিক। এই একচ্ছত্র ক্ষমতা হ্রাস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ। নাম্বার 6, শক্তিশালী স্থানীয় সরকার। এই স্থানীয় সরকার কমিশনের যে প্রস্তাব, এটা 8ম অধ্যায়ে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো। এরপর হলো যে মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা। 7 নম্বরে মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সংবিধান সংরক্ষণ ও অন্যান্য। এই 7টি শিরোনামে তারা প্রস্তাবনা দিয়েছে। 7টি শিরোনামে তাদের মধ্যে মূলনীতির কথা বলতে হবে, মূলনীতি পরিবর্তন। সেখানে 1972 সালের সংবিধানের মধ্যে শুধুমাত্র গণতন্ত্র আছে। 1972 সালের সংবিধানের যে মূলনীতি, সেখান থেকে মাত্র 72 আছে। গণতন্ত্র শব্দটাই আসলে ওমিট করে দেওয়া উচিত ছিল। একটা গণপ্রজাতন্ত্র সেখানে নামের মধ্যেই তো ডেমোক্রেসি আছে, সেখানে গণতন্ত্র শব্দটা রাখার কোনো মানে নেই। এটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়াটা বাংলাদেশের জন্য অভিশাপ স্বরূপ। সংবিধান আসলে এবার একটু হ্যাসেল হবে। আমি এত চেষ্টা করেও করতে পারি নাই, খুব কষ্ট হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা অধ্যাদেশটা দেখছেন কিনা? অধ্যাদেশটা আমি দেখাইছিলাম না, অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ। এর মানে ছোট্ট একটা ক্লাস হয়েছিল মনে হয়। এখন দেখি আসলে যে প্রস্তাবগুলো কি ওদের প্রস্তাবগুলো কি ছিল বা কি আছে। সাউন্ড খুবই কম। আচ্ছা ঠিক আছে, এটা খুলে ফেলে। ফালতু খাইছে তো, কি কেন কাজই হয় না, ভুল করলাম নাকি? আল্লাহ 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 আল্লাহ, না ঠিকই তো থাকার কথা। টিএক্স নিয়ে কথা বললো। আচ্ছা একটু ঘুরাই দেখি তো। আচ্ছা একটু বলেন তো এখন শুনতে পান কিনা না। আচ্ছা রেড সিগন্যাল দেখাচ্ছে। আচ্ছা এখন তো এত ইলেকট্রিসিটি যায়, এসি চলে না, দরজা খোলা সাউন্ড আসবে।
বাজে অবস্থা। আচ্ছা ফ্যান ছেড়ে দিই অল্প করে। সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে, যে তারা অনেকগুলো প্রস্তাব, আমি শুধু একটা কথা প্রস্তাব করি, মানে যেগুলো হলো যে কিছু কিছু ব্যতিক্রম, যেটা যেমন একটা হলো প্রস্তাবগুলোর মধ্যে একটা দেখলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দিয়েছি আপনাদেরকে, যে অধ্যাদেশটা দেখাইছিলাম যে অধ্যাদেশে কি আছে। এখানে এক নম্বর হলো দেশের নাম পরিবর্তন করতে চেয়েছে, সেখানে তারা বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করতে চেয়েছে নাম, জনগণতন্ত্রী বাংলাদেশ। কিন্তু ইংরেজি ঠিকই থাকবে, ইংরেজি ঠিক আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইংরেজি নাম যেটা আছে সেটা ঠিকই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে দা হবে না, কিন্তু দা হবে যখন নামের আগে পরে কিছু যুক্ত করবেন সেটা। নাম্বার 2 সেটা হলো যে সবাই বাংলাদেশী নাগরিক হবে। এটা কি দেখাইছিলাম নাকি? বাংলাদেশী নাগরিক হবে, এখানে বাঙালি হবে না কেউ। যেটা আছে 72 সংবিধানে বা 15তম সংশোধনীতে, যে বাঙালি ছাড়া যারা থাকবে তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে বা নিরীগোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। এরপর হলো প্রধানমন্ত্রী 2 বারের বেশি নয়, প্রাইম মিনিস্টার 2 বারের বেশি নয়। নাম্বার 4, এখন কি শোনা যায়? অধ্যাদেশ দেখাইছি, এটা কি দেখাইছি? তারপর হলো বয়স প্রার্থীদের 21, ভোটারদের 17। প্রস্তাব করছে অনেকেই 16, কিন্তু কমিশন কি করছে সেটা হলো বিষয়। সংস্কার কমিশন তারা ভোটারের বয়স বলছিল 17। অন্তর্বর্তীকালীন সরকার এই একটা প্রস্তাব তাদের ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তারা বলছিল সরকারটা গঠিত হবে 15 দিন আগে অথবা 15 দিন পরে, এবং বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি অন্য উপদেষ্টা নিয়োগ দিবে। বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক থেকে থাকে ঝামেলা আরো হবে, বুঝছেন? তখন 5 বছর পর আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমরা দেখেন, আপনারা তো 5 আগস্ট ঘটেছেন, এরকমের শত আগস্ট ঘটবে। আমি চ্যালেঞ্জ, বাজি লাগতে পারেন আপনারা, কারণ কেয়ারটেকার আমরা দেখে আসছি। আমরা 2005-6 সালে সাফার করছি। যখনই 2004 সালে 14 সংশোধনী হলো, তখনই কি করলো যে সাবেক চিফ জাস্টিস হবে প্রধান উপদেষ্টা। বিএনপি গভর্নমেন্ট কি করলো, বিএনপি জামাত সরকার, তারা হুট করে কি করলো যে প্রধান বিচারপতির অবসরের বয়স 2 বছর বাড়ালো। 2 বছর বাড়ালে কি হবে, যে আগে যে অবসর গ্রহণ করছে তিনি আসলে থেকে যাবেন। KM হাসান, তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এক সময়, সেখান থেকে জাস্টিস হয়েছেন, সেখান থেকে তিনি চিফ জাস্টিস হন। KM হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য তারা কি করছে, সংবিধানে সংশোধন করছে, এবং প্রধান বিচারপতির বয়স, অবসরের বয়স এবং বিচারপতিদের অবসরের বয়স 67 বছর করা হলো। এই যে গিট্টু লাগলো, আওয়ামী লীগ টানা অবরোধ দিল, হরতাল দিল। 28 অক্টোবরের মধ্যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে একটা প্রচুর মারামারি হয়, সেখানে 14 জন হতাহত হয়। আওয়ামী লীগের মনে হয় 6 জন, জামাতের মনে হয় 8 জন খুন হয় একই দিনে 28 অক্টোবরে। ওই অবস্থায় প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া, তিনি ক্ষমতা ছাড়েন 2001 সালের 28 অক্টোবর। তখন তিনি কি করেন, 2006 সালের 28 অক্টোবর, তখন তিনি রাষ্ট্রপতি তারই দলের মনোনীত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহজালালের বা বিএনপি মন্ত্রী সরকার শিক্ষকদের সমিতির সভাপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, তাকে রাষ্ট্রপতি ছিল, তাকে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব দেন। আওয়ামী লীগ ব্যাপকভাবে আন্দোলন করলো এবং তারা বঙ্গভবনের পানির লাইন, বিদ্যুৎ লাইন তারা কেটে দেওয়ার ব্যবস্থা করলো। পরবর্তীতে সেনাবাহিনী হস্তক্ষেপে 2007 সালের 11 জানুয়ারি একটা জরুরি অবস্থা হলো। এরপরে
2 বছর পরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, ফখরুদ্দিন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারপর নির্বাচন হলো। এবং তারপরে কি করলো, দলীয় সরকার অধীনে বাংলাদেশে গিট্টু, যেটা ডেমোক্রেসি বিষয়টাই বাংলাদেশের জন্য একটা গিট্টু, কারণ এটা কোনো কোনো প্র্যাকটিস হয় না। আপনি স্বৈরাচারের যেটা 5 আগস্ট পর্যন্ত আপনার কবর দেওয়ার কথা ছিল, এখন স্বৈরাচারের কোনো চেঞ্জ নাই, একই জিনিস, রেপ্লিকা একই, সব কিছু এভরিথিং ইজ একইভাবে চলতেছে, একইভাবে চলতেছে। হয়তো আগে একটু চুরি চুমারি বেশি হচ্ছে, এখন কম হচ্ছে, এই এছাড়া কোনো কিছু চেঞ্জ হয় না। পলিটিক্যাল কালচার টোটালি চেঞ্জ হয় না, যেরকম আছে সেরকমই চলতেছে। তো বেসিক্যালি কি হলো ওখানে, তারপর নির্বাচন করে তত্ত্বাবধায়ক বাতিল করলো। এই তত্ত্বাবধায়ক নিয়ে কিন্তু 96 সালে ব্যাপক মারামারি কাটাকাটি হয়েছিল, এবং ষষ্ঠ সংসদ মাত্র 15 দিন পরে হয়। এবং এইটা যদি হয় না, পরবর্তী দেখবেন যখনই কেয়ারটেকারের মডেলটা করা হবে যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা কে হবেন আসলে কে নিরপেক্ষ, এইটা নিয়েই দেখবেন যে কত রকমের মারামারি কাটাকাটি হয়ে যায়। এবং 5 বছর 10 বছর পর পরই আবার এটা নিয়ে আবার গিট্টু হবে, মারামারি হবে। এখন কথা হলো যে ওইটাই সবচেয়ে ফেয়ার হবে যদি কেউ দলীয় সরকারের অধীনে ফেয়ার ইলেকশন দিতে পারে, তাহলে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা একটা সুষ্ঠু অবস্থায় চলে যাবে, নয়তো যাওয়ার কোনো চান্স নেই। কারণ এই দেশটা তাদের জীবনের অর্থাৎ 34 বছর তারা কাটায় শুধু কেয়ারটেকার নিয়ে, কেয়ারটেকার গভর্নমেন্টই 34 বছর তাদের রাজনীতি হয়েছে। যাকে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা, সেখানে বলছে যে তাদের কথা বলা হয়েছে যে এটা হবে যে সংসদের মেয়াদ কখন হবে, সংসদের মেয়াদ শেষ হবার আগের 15 দিন বা শেষ হবার আগের 15 দিন বা সংসদের মেয়াদ শেষ হবার পরের 15 দিন থেকে, মানে সংসদ ভেঙে গেলে 15 দিন থেকে, আর সংসদের মেয়াদ শেষ হলে শেষ হওয়ার আগের 15 দিন, আর যদি সংসদ ভেঙে যায় তখন থেকে 15 দিন থেকে 90 দিন থাকবে মেয়াদ, 90 দিন মেয়াদ হবে। এবং বলছে যে এখানে মেয়াদ হবে এবং এর মধ্যে নির্বাচন হতে হবে, এর মধ্যে নির্বাচন হবে এবং শপথ গ্রহণের সাথে সাথে মেয়াদ শেষ হবে, শপথ গ্রহণের সাথে সাথে মেয়াদ শেষ হবে। এই জন্য শপথগুলো সাধারণত সন্ধ্যার পরে হয়, কারণ অফিস আওয়ার শেষ হয়ে যায়, তারপর থেকে শপথ, এবং ওর পর থেকে নতুন ডিগ্রি বা সবকিছু জারি হয়। আর ইউএস ইলেকশনে যেটা হয়, মানে প্রেসিডেন্ট 20 জানুয়ারি তিনি সকালবেলা শপথ নেন এবং ওই দিন অফিস করেন। আর আমাদের মাঝে মেয়াদ শেষ হওয়ার পর রাতে শপথ হয়, রাতে শপথ হয়। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো, হ্যাঁ বল, ক্লাসে পরিষদ এরপরও, হ্যাঁ সংসদ উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। সংসদের বিষয়টা বলছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হবে 405, উচ্চ কক্ষ 105 আর নিম্ন কক্ষ হবে 300। উচ্চ কক্ষ হবে 105 আর নিম্ন কক্ষ হবে 400। 400-র মধ্যে 300 হবে সরাসরি নির্বাচন, সরাসরি নির্বাচন, আর 50টি হবে নারী, 100টি হবে নারী, 100টি নারী সংরক্ষিত। আর 105-এর মধ্যে 100 হবে আনুপাতিক হারে, অর্থাৎ যদি বিএনপি এখানে 400-র মধ্যে যদি তারা 50% আসন পায়, 200 আসন পাইল, তাহলে বিএনপি ওখানে নিয়োগ দিবে 105 জনের মধ্যে 100 জনের আনুপাতিক হারে তারা পাবে 50টা সিট। ওখানে যারা এখানে যা পাবে সেই অনুসারে এখানে পাবে। আর 5টি হবে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, এবং এরা হলো কোনো দলের বাইরে, নির্দলীয় থাকবে। রাষ্ট্রপতি যাদেরকে নির্দলীয় মনে করবেন, সেখানে রাষ্ট্রপতি নিজেই তো দলীয় থাকবেন। আর যাই হোক, বাংলাদেশ নিয়ে স্টাডি করলে পাগল হয়ে যাবে,
বাংলাদেশের মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। আমরা সবচেয়ে বড় কথা হলো নিজের কি করতে হবে সেটা জানি না, কিন্তু অন্যের যেটা করতে হবে সেটা ভালো করে জানি। এইটা হলো বড় সমস্যা হবে। এরপরে হচ্ছে যে মৌলিক অধিকার ও স্বাধীনতার সনদ হবে। মৌলিক অধিকার ও স্বাধীনতা সনদ হবে। মৌলিক অধিকার ও স্বাধীনতা সনদ হবে। তারপর হলো সংসদের মেয়াদ হবে 4 বছর। 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 9 নম্বর, বিচারক নিয়োগ কমিশন হবে। অলরেডি এটা হয়ে গেছে। বিচারক নিয়োগ কমিশন হবে। আপনি দেখবেন আমি একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের এখানে, বিচারক নিয়োগ কমিশন। তারপরে হলো স্থানীয় সরকার হবে, স্থানীয় আদালত হবে, যেটা হাসিনা মডেলে গ্রাম আদালত করে গেছে। স্থানীয় ইউনিয়ন আদালত, স্থানীয় ইউনিয়ন আদালত হবে। তারপরে হলো 4 বছর মেয়াদ দেখে না, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। আজকে এনসিপির একটা প্রস্তাব ভালো লাগছে যে সংসদীয় স্থায়ী কমিটি যে আছে 50টাই কমিটির প্রধানগণ হবেন বিরোধী দলীয় থেকে, বিরোধী দল থেকে হবে সংসদীয় স্থায়ী কমিটির প্রধান। এখন ওখানে তো 50টা কমিটি হয়, মানে 50টা কমিটির প্রধান বিরোধী দল যদি 50টা এখন না পায় তাহলে একটা সমস্যা নেই, সেটা তো পদ করা রাখতে হবে। বিরোধী দল তো 50টা এখন নাও পেতে পারে। 11টা যে সংসদীয় 11টা কমিটির মধ্যে অথবা মানে যেহেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি আছে 39টা, আর সংসদ সম্পর্কিত কমিটি আছে 11টা। এই জন্য সংসদীয় কমিটি যদি হয় তাহলে 11 জন পেতে পারে। এরপর হলো মেয়াদ হবে 4 বছর। 12 মেয়াদ 4 বছর। এই প্রস্তাব, এখন এই প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশন গঠন করছে, এবং ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশনের প্রধান কিন্তু প্রফেসর ইউনূস। ঐকমত্য কমিশন, ঐকমত্য কমিশন এর প্রধান হলেন প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আর সদস্য হলেন 11টি সংস্কার কমিশনের। এখন 12টা হয়েছে, 12টি সংস্কার কমিশন, এই যে পিএসসি হয়েছে না, 12টি সংস্কার কমিশনের প্রধানগণ। আর এর মধ্যে দ্বিতীয় প্রধান যিনি, তিনি হলেন ডক্টর আলী রিয়াজ, প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি হলেন দ্বিতীয় প্রধান, অর্থাৎ এখানে সহসভাপতি তিনি হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। এজন্য অধ্যাপক ইউনূস যখন অনুপস্থিত থাকবেন তখন আলী রিয়াজ থাকবেন। জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে 13 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। প্রফেসর ডক্টর ইউনূস হল সভাপতি, আর ইনি হলেন সহসভাপতি আলী রিয়াজ। হল সহসভাপতি। মোট সদস্য আসলে এখানে দেখাচ্ছে 7 জন। ওই যে কজনের রিপোর্ট দিয়েছিল সেই কজনকে বানানো হয়েছিল। আসলে এখানে কমিশনের সদস্য এখন অনেক। এটা 12 ফেব্রুয়ারি গেজেট হয়, 2025 হলো গেজেট গঠনের। আর কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি। কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি। এটা পরীক্ষা থাকতে পারে তারিখটা। এখানে 7 জন দেয়া আছে, যে প্রধান উপদেষ্টা সহ 7 জন দেয়া আছে, কারণ 7টা কমিশন তখন রিপোর্ট প্রকাশ করেছিল। আমরা দেখছি 30 এপ্রিলও নারী কমিশনের রিপোর্ট দিয়েছে, 28 এপ্রিল। 30 এপ্রিল দিয়েছে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনের রিপোর্ট না, এই স্বাস্থ্য কমিশনের রিপোর্ট গতকালকে দিতে হবে, গতকালকে আবার পরশু দিন। সবগুলো এখনো পিএমসি আসে নাই। 12টি সংস্কার কমিশন,
সেক্ষেত্রে 12 জন সদস্য হবে, কিন্তু গেজেটে আছে 7 জনের নাম, গেজেটে 7 জনের নাম আছে। এখন সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো, এটা একটা বিষয়। সাংবিধানিক প্রতিষ্ঠান বর্তমানে যা আছে সেটা হলো বিষয়। বর্তমান সংসদ অর্থাৎ সংবিধান, বর্তমান সংবিধানে যেটা আছে, সংস্কারে যেটা হবে, বর্তমানে যেটা আছে সেটা হলো 4টি। একটা হলো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, আর একটা হলো বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, নিয়ন্ত্রকের কার্যালয়, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, আর একটা হলো অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এই চারটা। এখানে যে সংস্কার প্রস্তাব করা হচ্ছে, এমনি আলোচনা যেটা আছে সেখানে কিন্তু দলিত দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান করার একটা প্রস্তাব তোলা হয়েছে। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত করার একটা প্রস্তাব। এটা আসলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কিন্তু এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান করার একটা প্রস্তাব হয়েছে। সচিবালয়, সচিবালয় বর্তমানে আছে 4টি, আর প্রস্তাব হলো 5টি, 5টি প্রস্তাব। সেখানে 4টি কে, এক নম্বরে হলো বাংলাদেশ সচিবালয়, যেটা গুলিস্তানে, বাংলাদেশ সচিবালয়, যেটা গুলিস্তানে। কি করবো, আমি হেডফোন কাজ করতেছে না, হেডফোন আবার কিনবো একটু নতুন ইনশাআল্লাহ, হেডফোন কাজ করতেছে না। তারপরে হলো রাষ্ট্রপতি বিচারক নিয়োগ দিবে না, না রাষ্ট্রপতি নিয়োগ দিবে, কিন্তু ওরা হলো নিয়োগ কমিশন সুপারিশ করবে, সুপারিশ করলে তারপর রাষ্ট্রপতি নিয়োগ দিবে। এখানে বাংলাদেশ, বাংলাদেশ সচিবালয়। 2 নম্বরে হলো সংসদ সচিবালয়, ওই ব্যস্ততম সচিবালয়, সবচেয়ে ব্যস্ততম সচিবালয় এটা, কিন্তু কেউ ওখানে, সাধারণ জনগণ ওখানে যায় না। 3 নম্বরে যেটা হলো নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়, আর একটা হলো বিপিএসসি সচিবালয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়। 5টি। এখানে ওই 4টার সাথে পঞ্চম একটা প্রস্তাব করেছে, সেটা হলো বিচার বিভাগীয় সচিবালয়, বিচার বিভাগীয়। এবং সচিবালয় এটা হওয়ার সকল কিছু রেডি, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করবে, সবকিছু রেডি, যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করবে। এবং পঞ্চম এটা হয়ে গেছে, মনে করেন এটা পঞ্চম হয়ে গেছে, হয়তো 5টি সচিবালয় উত্তর করতে পারেন। রাষ্ট্রপতি সচিবালয় নাই, রাষ্ট্রপতি সচিবালয় নাই, অনেক বইতে লেখা রাষ্ট্রপতি সচিবালয়, এই তথ্যটা ভুল। এই তথ্যটা ভুল, রাষ্ট্রপতি সচিবালয় নাই। এখন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা নিয়ে কিন্তু আলোচনা আছে, এটা চেঞ্জ হতে পারে এবং দুদককে অন্তর্ভুক্ত করার একটা বড় সম্ভাবনা আছে, দুদককে অন্তর্ভুক্ত করার একটা বিশাল সম্ভাবনা আছে। এখন বিষয়ে আমি কিন্তু সংবিধানের মূল বডি, যেটা বডিতে অনেক ইনফরমেশন আছে যেগুলো এখন আমি টাচ করি না, এখানে টাচ করি নাই, কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো যে আপনার চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হবে। আমি সংক্ষেপে একটু আলোচনা করি। পুরো 153 এতে 153টা অনুচ্ছেদ, সংক্ষেপে আমি একটা আলোচনা দিই, এই অনুচ্ছেদের আলোচনা সংক্ষেপে, কারণ এখান থেকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি পরীক্ষা আসে এক্সিস্টিং সংবিধান আসলে যেন এই আলোচনার মধ্যে থাকে, সেইভাবে আমি আলোচনা করতে চাই। দেখেন এখানে প্রথম কথা হলো যে ভাগ, যেটাকে বলে পার্ট, এই পার্ট হলো 11টা, আর অধ্যায় অথবা চ্যাপ্টার, এই চ্যাপ্টার কিন্তু 13টা, এবং এই 13টা চ্যাপ্টার অর্থাৎ এটাকে বলা হয় পরিচ্ছেদ, অধ্যায় বা পরিচ্ছেদ, এইটা কিন্তু চ্যাপ্টার লেখা হলো 13টা।
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এখান থেকে আসলে চ্যাপ্টারগুলো শুরু হয়। এর মধ্যে এই পার্ট ভাগে 9 এর ক ভাগ আছে, 9 ক ভাগ এইটাও আছে, নবম ভাগ আছে, 9 এর ক ভাগও আছে। এবং এখানে কিন্তু আসলে এই নবম ক ভাগ এখানে কিন্তু জরুরি অবস্থার কথা বলা আছে। জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়। জরুরি অবস্থা জারিতে মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্বাক্ষর লাগবে দুজনের। এখানে সংশোধনী হচ্ছে 17টা, সংশোধনী 17টা। সংশোধনী এখন বাতিল আছে, সংশোধনী বাতিল আছে হলো 15তম। এই সংশোধনীটা বাতিল, আর বাকি যে বাতিলগুলো আছে সেগুলো পুনর্বহাল করা হচ্ছে। বাতিল এখন মাত্র 15তম বা পঞ্চদশ হবে এখানে, অর্থাৎ আগে ছিল 15তম, সপ্তম, দুটো বাতিল, পঞ্চম, ত্রয়োদশ, ষোড়শ। এই বাতিলের আদেশ স্থগিত, বাতিলের আদেশ অবৈধ আর কি। এই তিনটা সংশোধনের বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখনকার সময় অবৈধ ঘোষণা করা হয়েছে। বিষয় হলো যে এখানে মূলনীতি, বর্তমান যে সংবিধান, মূলনীতি 4টা, এখানে তফসিল হলো 7টা, আর প্রস্তাবনা বা যেটাকে বলে অঙ্গীকার একটা, প্রস্তাবনা একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় হলো এর মধ্যে আসলে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, পঞ্চম ভাগ, ষষ্ঠ ভাগ, সপ্তম ভাগ, অষ্টম ভাগ, নবম ভাগ, দশম ভাগ, একাদশ ভাগ। এইগুলো মোট ভাগ হলো 11টা। কোন ভাগে আসলে কি আছে? প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই প্রজাতন্ত্র যেটা, সেটা হলো 1 থেকে 7, এটা হলো 8 থেকে 25। তৃতীয় ভাগ, এটা হলো মৌলিক অধিকার, এটা হলো 26 থেকে 47। তো মৌলিক অধিকার যদি বলে সেটা কিন্তু আমাদের সংবিধানে যেটা আছে, মৌলিক অধিকারের এই চ্যাপ্টারে অধ্যায় আছে 21টা, অধ্যায় 22টি অনুচ্ছেদ। এখানে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা। যদি বলা হয় মৌলিক অধিকার কতটি, মৌলিক অধিকার 18টি। তার মানে এখানে 5টা অনুচ্ছেদ আছে যেখানে কোনো মৌলিক অধিকার নাই, যেমন 26, 45, 46, 47। আর একটা শোনা 30 মনে হয়, 30 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। শিক্ষার গ্রহণ, প্রকৃতি গ্রহণ, নিষিদ্ধ গ্রহণ, 30 নম্বর। তাহলে এই 5টা অনুচ্ছেদ কিন্তু মৌলিক অধিকার না। মৌলিক অধিকার 18টা, এই 18টি মৌলিক অধিকার আছে 17টি অনুচ্ছেদে, 17টি অনুচ্ছেদে বর্ণিত। অর্থাৎ মৌলিক অধিকার অধ্যায়ে অনুচ্ছেদ 22টা, সেখানে আনুষ্ঠানিক কিছু আলোচনা আছে যে 5টা অনুচ্ছেদে, আর বাকি 17টা যে অনুচ্ছেদ আছে সেখানে 18টি মৌলিক অধিকার কথা বলা হয়েছে। 28 নং অনুচ্ছেদে 2টি অধিকার, 28 নং অনুচ্ছেদে 2টি অধিকার। আবার খেয়াল করবেন তৃতীয় ভাগে
মৌলিক অধিকার আছে 22টা, মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে 22টা, যার মধ্যে 5টা অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়নি, 17টি অনুচ্ছেদে 28টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তার মধ্যে 28 নং অনুচ্ছেদে 2টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ এখানে রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে এক একটা পরিচ্ছদে, তারপরে অ্যাটর্নি জেনারেল আছে নির্বাহী বিভাগে। অর্থাৎ নির্বাহী বিভাগ এটা মনে রাখতে হবে, নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি, নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি। নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রাইম মিনিস্টারের নামে, প্রধানমন্ত্রীর নামে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয়। নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি, নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে। পঞ্চম ভাগে আছে আইন বিভাগ। আইন বিভাগ যেখানে আইনসভা আছে এসব। ষষ্ঠ হলো বিচার বিভাগ। এখানে মৌলিক অধিকার সংখ্যা 47 পর্যন্ত, নির্বাহী বিভাগ হলো 48 থেকে 48 নং অনুচ্ছেদ থেকে 64 নং অনুচ্ছেদ, আর আইন বিভাগ হলো 65 থেকে 93 নং অনুচ্ছেদ। আর বিচার বিভাগ এটা আছে 94 থেকে 116 নং অনুচ্ছেদ, 94 থেকে 116। এটা কিন্তু খেয়াল করতে হবে, 116 নং অনুচ্ছেদ এবছর এই 116 নং অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ। 117 নং অনুচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল সহ 116 নং অনুচ্ছেদটা বেশি ইম্পর্টেন্ট। 106 এর কথা লাস্ট ক্লাসে বলছি। 116 নং অনুচ্ছেদে আছে যে অধস্থন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। অধস্থন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মধ্যে এইসব খুবই ভয়াবহ একটা। এই অনুচ্ছেদটা যদি বাতিল করে নতুন কিছু অ্যাডপ্ট করবে, অর্থাৎ অধস্থন আদালতের দায়িত্ব প্রণীত ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি এবং শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। এটা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে না। মানে ব্যাপারটা হলো অধস্থন আদালতের নিয়ন্ত্রণ শৃঙ্খলা সংক্রান্ত, অর্থাৎ এটা রাষ্ট্রপতির নিকট ন্যস্ত। এখন এইটাই হলো বিচারকদের, যে বললাম যে শিবিরের দুজন সভাপতি, একজন হলো অ্যাটর্নি জেনারেল হয়ে মামলা করছেন, আর মানে ডিফেন্স করছেন, আর একজন হলো সাবেক সভাপতি, তিনি মামলা করছেন। ব্যাপারটা হলো যে এখানে অধস্থন আদালতের নিয়ন্ত্রণ শৃঙ্খলা রাষ্ট্রপতির উপর ন্যস্ত না হয়ে এটা সচিবালয়ের উপর হতে হবে। এবং এইটাই বলছিলাম যে সচিবালয় আলাদা সচিবালয় গঠিত হবে। 17 নং অনুচ্ছেদ পর্যন্ত। সপ্তম এটা হলো নির্বাচন কমিশন, এবং এটা হলো 118 থেকে 126, আর 127 থেকে 129, 127 থেকে 130 মনে হয় সম্ভবত, 27 থেকে 29, 127 থেকে 132 হবে। 127 অষ্টম ভাগ, সেটা হলো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যদি এই কথাটা বলা আছে 127 এবং 129 এর মধ্যে। আর 133 এর যেটা হলো যে সরকারি কর্ম কমিশন, নবম সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশনের নবম অধ্যায়টা, এটা 33 থেকে 140 পর্যন্ত। আর নবম ক ভাগ, এর নবমের মধ্যেই সেটা হলো জরুরি অবস্থা। দশম হলো শুধু 142, এর হলো সংবিধান সংশোধন। এর হলো 141 অনুচ্ছেদে বলা আছে জরুরি অবস্থা সম্পর্কে। সংবিধান সংশোধন ও গণভোট এ সম্পর্কে বলা আছে, এটা হলো 10ম ভাগে।
বাকিটা হলো মিক্সারানিয়াস, বলে না, সরি, মানে যেটাকে বলে আপনার বিবিধ সেখানে। এখন বিষয় হলো যে এই মুহূর্তে আসলে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো কি, সেটা হলো বিষয় যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো শুরু থেকে কি কি হতে পারে। আমি আপনাদেরকে কিন্তু একটা ক্রম দিয়েছিলাম, ওই অনুসারে আপনারা অনুচ্ছেদগুলো দেখে ফেললাম। আমি একটা ক্রম বলছিলাম না যে এই অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ, সেই অনুচ্ছেদগুলো দেখে ফেলবে, মানে প্রথম থেকে তৃতীয় অনুচ্ছেদে যা আছে। এবং সংবিধান পড়ার জন্য আলাদা কোনো বই টই পড়ার দরকার নেই, বেসিক ভিউ থাকলে কিছু লাগবে না। ইনশাআল্লাহ বেসিক ভিউ পিডি বইটা থাকলে ঘুমায়ও পড়ে না। পিডি বইটা ফার্স্ট টু লাস্ট পড়ে, ফার্স্ট টু লাস্ট পিডি বইটা ফার্স্ট টু লাস্ট পড়ে। ফার্স্ট টু লাস্ট পড়লি এনাফ। তবে ষষ্ঠ ভাগটা খুব গুরুত্বপূর্ণ। কোর্ট অফ রেকর্ডের 108 অনুচ্ছেদ, তারপরে হলো উপদেষ্টামূলক এখতিয়ার সুপ্রিম কোর্টের 106, আপিল বিভাগের পরগনা জারি ও নির্বাহ, আইপি বিভাগের ক্ষমতা 102, সালাম দাও, সালাম দাও, একটা দাও, সালাম দাও। তো তোমাকে দেখে না তো, আর কথা বলবা, দুষ্ট করবা, ঠিক আছে? তো বিষয় হলো এখন আমার মনে হয় এই ভিতর থেকে বুঝছেন কোশ্চেন কম দিবে, 3টা কোশ্চেন তো, ওরা জাস্ট এই আনুষঙ্গিক বিষয়গুলোই লিখবে বা বাতিল হয়েছে যেগুলো আলোচনা করছেন, দেখবেন এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আর এই হিউজ আলোচনা সহজ করার একটু দরকার আছে, সহজটা করে দেই। এখন যেমন 1 নং অনুচ্ছেদ আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের সীমা কি হবে? সীমাটা হলো যে পূর্ব পাকিস্তান যা ছিল তাই নিয়ে হবে। পূর্ব পাকিস্তান যা ছিল তাই, এবং বিডি যা পুনরায় পাবে তাই হবে আসলে আয়তন। 2 নং এ বলা আছে যে রাষ্ট্র ধর্মের কথা, 2 এর ক, এটা বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম। 3 এ আছে রাষ্ট্রভাষা, যেটা বাংলা, আমাদের সংশ্লিষ্ট ভাষা বাংলা, তাই। 4 এ হলো জাতীয় প্রতীক পতাকা, জাতীয় পতাকা প্রতীক সঙ্গীত, এবং এইগুলো কিন্তু ব্যবহারের বিধি 1974, যে ব্যবহার বিধি, এটা এইখানে ক্লাস আছে, এই গ্রুপে দেখবেন। পতাকা বিধি অনেক বড়, এটা ভাইবার ক্লাসটা এখানে শেয়ার করছিলাম। পতাকা প্রতীক এবং সঙ্গীত, এই পতাকাটা হলো গাঢ় সবুজের মাঝে, গাঢ় সবুজ ক্ষেত্রের মাঝে, ক্ষেত্রের মাঝে রক্তবর্ণ আর কি, রক্তবর্ণ, লাল না, লাল কথাটা লেখা নেই, রক্তবর্ণ। প্রতীক যেটা আছে সেটা হলো, জাতীয় প্রতীকটা হলো পয়সার অপর পাতে যেটা থাকে, পয়সার অপর পাতে, এই যে এটা, 2 পাশে 2টা ধান গাছ, মাঝখানে 3টা পাট পাতা, 2 পাশে 2টা 4টা তারকা, সরি তারকাটা দেখা যায় না,
দুই পাশে দুইটা দুইটা চারটা তারকা, আর তিনটা পাট পাতা, যেহেতু মনে করেন পান পাতা, একটা পাট পাতা, আর মাঝখানে পাঁচটা ঢেউ, পাঁচটা ঢেউ, 1 2 3 4 5, আর 6টা পাপড়ি শাপলা, অর্থাৎ একটা শাপলা, দুইটা হলো ধানের শীষ বা ধানের গাছ, আর তিনটা হলো পাট পাতা, চারটা হলো তারকা, পাঁচটা ঢেউ, আর একটা হলো শাপলা। এই ঢেউ কিন্তু বিলের ঢেউ, কারণ শাপলা বিলে ফোটে, এটা কিন্তু নদীতে ফোটে না। এটা হলো প্রতীক, এই প্রতীক হলো কামরুল হাসান। পতাকা এবং প্রতীক আমাদের যে বর্তমানে আছে দুইটাই ডিজাইনার কামরুল হাসান নকশাকারী। আর জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা। আমার হয়তো এটা থাকবে না মনে হয়, অনেকগুলো প্রস্তাবনা আসছে। তারপরে হলো যে এখানে 1 থেকে 4, এই 7 1 থেকে যেমন 7 বাতিল হয়ে গেছে, এখানে আর তেমন গুরুত্ব নেই। তবে 7 এবং 6, 7 এবং 6 দুইটা গুরুত্ব অনেক। একটা হলো আপনার জাতি হিসেবে কি বাঙালি, এটা কি থাকবে কিনা, আর একটা হলো 7 হলো যে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার, অর্থাৎ সর্বোচ্চ এক সংবিধান, এক হলো সকল ক্ষমতার হলো জনগণ। 5 আছে রাজধানী ঢাকা, 5 কিন্তু রাজধানী ঢাকা, এখানে কিন্তু দক্ষিণ ঢাকা বা উত্তর ঢাকা নাই। ঢাকা মনে হয় আবার সংযুক্ত করে ফেলবে, একটা প্রস্তাব দিছে নগরবিদরা। 4টা সিটি কর্পোরেশন ছিল আগের প্রস্তাব, এখন হলো একটা সিটি কর্পোরেশন হবে। আর 6 নম্বরে যেটা হলো জাতি হিসেবে আমরা বাঙালি, 6 নম্বরে আছে যে জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। এখন জাতি হিসেবে বাঙালি এটা প্রস্তাব সংবিধান সংশোধন কমিটি, যারা সংস্কার কমিটি, তারা কিন্তু এটা বাতিল করছে। জাতি হিসেবে বাঙালি এটা সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল হবে। আর নাগরিক হিসেবে বাংলাদেশি। আর 7 নম্বরে হলো দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো সর্বোচ্চ আইন সংবিধান, সর্বোচ্চ আইন সংবিধান। তবে সংবিধানের চাইতে বড় যদি কিছু থাকে সেটা হলো সনদ বা ডিক্লারেশন বা চার্টার, মানে প্রক্লেমেশন। প্রক্লেমেশন হলো এটার সাথে বড়। আর একটা হলো যে জনগণ সকল ক্ষমতার উৎস, আর 7 ক্ষমতার উৎস। 7 যেগুলো আছে এগুলো লাগবে না। 8 থেকে 14 নং অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। তো এখান থেকে আর প্রশ্ন আসবে না, দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় ভাগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় ভাগ থেকে, প্রথম ভাগ থেকেই গুরুত্বপূর্ণ। আর মৌলিক অধিকার মানবাধিকার একটা সনদের ঘোষণা দিয়েছে যে নতুন মানবাধিকার সংরক্ষণ সম্ভব হবে। তার মানে দ্বিতীয় এবং তৃতীয় ভাগ থেকে, তৃতীয় ভাগ থেকে প্রশ্ন সম্ভাবনা একেবারে নেহাত 0। শুধু 25 যেটা, এটা মনে রাখতে পারেন। 25 হলো যে international promotion of international peace, security and solidarity. Promotion of international peace, security and solidarity. অর্থাৎ আমাদের শান্তি, নিরাপত্তা, সহজের উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। International peace, security and solidarity. Promotion of international peace, security and solidarity. এখানে যে বিষয়গুলো লিপিবদ্ধ আছে সেগুলো কি আসলে? এর মধ্যে আছে যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে না বলবে, সন্ত্রাসবাদকে অস্বীকার করবে, বর্ণবাদকে অস্বীকার করবে। বাংলাদেশ সংগ্রামী স্বাধীনতাকামী গোষ্ঠীর পক্ষে থাকবে, স্বাধীনতাকামী গোষ্ঠীর পক্ষে থাকবে। কিন্তু আমি তো বেলুচিস্তানের পক্ষে লেখা তো ব্যাপক আক্রমণের শিকার হয়েছে ফেসবুকে।
যে সংবিধান আছে, সংগ্রামী স্বাধীনতাকামী গোষ্ঠীর পক্ষে থাকে বাংলাদেশ। নিরস্ত্রীকরণের পক্ষে থাকবে, নিরস্ত্রীকরণের পক্ষে থাকবে, নিরপেক্ষ থাকবে বাংলাদেশ, তবে স্বাধীনতাকামী গোষ্ঠীর পক্ষে থাকবে। এটা কিন্তু, এবং আমরা কিন্তু 1988-এ আমরা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেই, বাংলাদেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়, প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় একেবারে যেদিন স্বাধীনতা ঘোষণা করছে ওই দিনকেই, 15 জুলাই 1988। আর ফিলিস্তিন যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেদিনই কিন্তু আপনার যেদিন ঘোষণা দিয়েছে সেদিনই কিন্তু বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। এরপরে যেটা আছে সেটা হলো এই আর্টিকেল 25, এটা আমাদের পররাষ্ট্রনীতি, এই জায়গায় আছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি মনে রাখবেন প্রণয়ন করে সংসদ বা আইন বিভাগ, আর বাস্তবায়ন করে শাসন বিভাগ। এটা এই যে ভাই জিজ্ঞেস করছে, প্রণয়ন করে সংসদ বা আইন বিভাগ আর বাস্তবায়ন করে শাসন বিভাগ। দ্যাট মিনস বাস্তবায়ন করবে শাসন বিভাগ মানে ডিপ্লোমেসি যে প্রয়োগ করে এটা কিন্তু ফরেন মিনিস্ট্রি করে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মোফা এবং ফরেন অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা বাস্তবায়ন করে। এই জন্য ডিপ্লোমেসি বা মিনিস্ট্রি এটা করলো আপনার নির্বাহী বিভাগের অধীনে বা শাসন বিভাগের অধীনে। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ একই জিনিস, এক্সিকিউটিভ বডি। আর আইনসভা যেটা লেজিসলেচার বা সংসদ বা আইন বিভাগ, এরা হলো প্রণয়ন করে পররাষ্ট্রনীতি। আমি মনে করি যে এখান থেকে এইটা আর হলো আর্টিকেল 44 আছে যে মানবাধিকার লঙ্ঘিত হলে 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট করতে পারবে জনগণ, আপনারা চট্টগ্রাম পোর্ট, এটা মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ভালো হয় না। এই ট্রেড ওয়ারের সময় মার্কিন প্রতিষ্ঠান যদি বলেন না, আপনারা তো পক্ষপাতমূলক আচরণ আপনারা নিজেরাও করেন, আন্দোলন করেন, কিন্তু পক্ষপাতমূলক আচরণ করে থাকেন। এর প্রতিবাদ হওয়া উচিত। কারণ আমি লিখলে সুন্দর লেখা লিখতে পারি, কিন্তু লিখলে কি হবে, আমি সরকারি চাকরি করি, আমি বলতে পারি না, নাম্বার 1। নাম্বার 2 হলো পরিবেশ সেরকমের না। বিষয় হলো যে এখন ট্রেড ওয়ার চলছে, এই বাণিজ্য যুদ্ধের সময় আমাদের এখন এই যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে আমাদের আসলে মধ্যবর্তী অবস্থানে থাকাটা খুব জরুরি, কারণ এখন টাইমটা খুব ভালো না। আমরা যদি মার্কিন কোনো প্রতিষ্ঠানের ইজারা দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ওটার জন্য মানে যেটাকে বলে যে ইজারা পুরোটা না, মানে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, এটা চায়না অনেক আগে থেকে তাদের লেলোপো দৃষ্টি আছে। তাহলে আমাদের দেখা যায় পরবর্তীতে চায়না কন্ডিশনালি বলবে যে মংলাকে আমাদের কাছে দাও, তখন কন্ডিশনালি বলবে মহেশখালীকে জাপানকে সরাও, এরকম কিছু বললে তখন কিন্তু আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি। এই মুহূর্তে আসলে আমাদের এটা দরকার নাই। যদিও আমাদের সক্ষমতা একসময় 100 ছিল, বন্ধ সক্ষমতা এখন কিন্তু 64, এবং এই বন্ধ সক্ষমতা এটা আরও কমে আসবে অন্য কোনো পলিসি গ্রহণ করা যায় কিনা। মানে এখন তো মানে থ্রেটফুল টাইম, এই সময় এই ঝুঁকি নেওয়াটা আমার মনে হয় উচিত হচ্ছে না। যাক, তারা আরও কর্তা ব্যক্তি আরও ভালো জানেন। 1988 সেটা বলছে যে বাংলাদেশ স্বাধীনতা গোষ্ঠীর পক্ষে থাকে। এখন যেটা হলো যে আর্টিকেল 47 এর একটা বিষয় ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত, এটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। এটা মানে সংযোজন 15th Amendment in 2011, এটা বিয়োজন হয়ে গেছে। বিয়োজন হলো 17 ডিসেম্বর 2024-এ, 1747টা নম্বর চ্যাপ্টার। এখানে একটা জিনিস হলো আপনারা মানে
59 এবং 60, 59 এবং 60 এই দুইটা অনুচ্ছেদ হলো আপনার স্থানীয় সরকার সংক্রান্ত। স্থানীয় সরকার সংক্রান্ত আমি কিন্তু এখানে প্রাইম মিনিস্টার ওটা ঢুকি নাই, কারণ এখানে ব্যাপক কোশ্চেনেবল, অর্থাৎ আর্টিকেল 55, 56, 57 এখানে খুবই কোশ্চেনেবল যে প্রস্তাবনা আছে এখানে। তো এই জন্য প্রস্তাব জানলেই চলতেছে, প্রস্তাব তো আমরা জানছি যে প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাস করা হবে, তো এখানে আর কিছু ডিটেল জানার কোনো দরকার নাই। হ্যাঁ, তারপর হলো এখানে স্থানীয় সরকার সংক্রান্ত, এখানে কিন্তু একটা বিষয় আছে, মানে স্থানীয় সরকার আর একটা হলো স্থানীয় স্বায়ত্ত শাসন, স্থানীয় শাসন। এখানে স্থানীয় শাসন কথা লেখা একটা মজার বিরক্তিকর, মজার না বিরক্তিকর, এখানে বাংলায় লেখা স্থানীয় শাসন বাংলা, ইংলিশে লেখা কি জানেন, লোকাল গভর্নমেন্ট। মেজাজটা খারাপ হয় না? এখানে গভর্নমেন্ট সরকার লিখলেই তো হইতো। এই জন্য ভাইবা থেকে শুরু করে রিটেন প্রিলি সব জায়গায় একটা কনফিউশন তৈরি হয়। স্থানীয় সরকার আর স্থানীয় শাসন দুটার মধ্যে পার্থক্য হলো, এটা স্থানীয় শাসন লেখা কিন্তু ইংলিশে লেখা হলে লোকাল গভর্নমেন্ট, মানে পরিস্থিতি দুইটা অনেকটা সেম, মানে শাসন এবং মানে স্থানীয় প্রশাসন, প্রশাসন, শাসন এবং সরকার একই, প্রশাসন ভিন্ন। স্থানীয় প্রশাসনের মধ্যে হলো তিনটি, স্থানীয় প্রশাসন হলো তিনটি স্তর। একটা হলো বিভাগীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন। আপনারা জানেন কি একটা প্রস্তাব উঠেছে মন্ত্রণালয়ে, সেটা হলো যারা স্থানীয় পর্যায়ে কাজ করতেছে তাদেরকে সচিবালয় এবং কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, আবার যারা কেন্দ্রে আছেন তাদেরকে দ্রুত সরিয়ে দিয়ে তাদেরকে মানে মাঠ পর্যায়ে নিয়ে আসা হবে। এই একটা প্রস্তাবনা চলছে। যেমন ধরেন জেলা পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তিনি সচিবালয়ে চলে যাবেন, সচিবালয় অফিসার তিনি জেলায় আসবেন। উপজেলার একজন কর্মকর্তা আছেন, তিনি সচিবালয়ে সচিবিক দায়িত্ব পালন করতে যাবেন এবং এখানে আবার ওখান থেকে পাঠাবেন, যেখানে যেখানে মানে অ্যাপয়েন্ট করা যায়, হয়তো বিভাগে অথবা জেলা পর্যন্ত আসবে, উপজেলা পর্যন্ত আসলে সচিবালয় অত আসন নাই, এরকমের একটা প্রস্তাবনা আছে। এখন দেখেন বিভাগীয় প্রশাসন মানে যে ডিভিশনাল কমিশনার, ডিভিশনাল কমিশনার তিনি কিন্তু এখানে বিভাগীয় প্রশাসক থাকবেন। জেলা প্রশাসন বা জেলা প্রশাসন যিনি ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিসি, ডেপুটি কমিশনার, তিনি এর প্রধান থাকেন। নাম্বার 3 হলো উপজেলা প্রশাসন, যেখানে ইউনো এর প্রধান থাকেন। এই স্থানীয় প্রশাসনের স্থান হলো 3টা এবং তাদেরকে মনে রেখে তাদের কিন্তু সুপ্রিয়ার বস এরা মিনিস্ট্রি অফ যে মোপা, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে। আর স্থানীয় সরকার এরা তো হলো যেটা হলো মানে 3টি স্তর, একটা হলো স্থানীয়, একটা হলো গ্রাম্য, একটা হলো শহুরে, আর একটা হলো আপনার পার্বত্য। এই 3টা অঞ্চলে 3টা স্থানীয় সরকারের স্তর। গ্রাম্য অঞ্চলে স্তর হলো 3টা, একটা হলো জেলা পরিষদ, হয়তো জেলা পরিষদ বিলুপ্ত হবে শীঘ্রই, কারণ জেলা পরিষদ 2000 সালে চালু করছিল আওয়ামী লীগ সরকার, এরপরে মাঝখানে বিএনপি গভর্নমেন্টের সময় এবং কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বিলুপ্ত ছিল, আবার 2010 সালে পুনরায় চালু হয়েছিল। জেলা পরিষদ হয়তো বা থাকতেছে না, কিন্তু উপজেলা পরিষদ আর একটা হলো ইউনিয়ন পরিষদ। আর শহুরে যেটা আছে শহুরে হলো 2টা, একটা হলো সিটি কর্পোরেশন সিসি, আর একটা হলো পৌরসভা। এখন থেকে পৌরসভার যে 3টা ভাগ আছে, ক শ্রেণী, গ শ্রেণী এবং খ শ্রেণী, এটাকে বিলুপ্ত করা হবে। জেলার ভাগ হলো 4টা, জেলার ভাগ 4টা, অর্থাৎ 4টা যদি উপজেলা জেলা থাকে, 4টা উপজেলা থাকে এমন জেলাকে বলা হয়েছে যে ঘ শ্রেণী, 6টা পর্যন্ত গ শ্রেণী, 6-এর উপরে 8 পর্যন্ত হলো গ শ্রেণী, আর 8-এর উপরে যত আছে সেটা হলো ক শ্রেণী। ক শ্রেণীর জেলা হলো 6টা, ক শ্রেণীর জেলা বাংলাদেশে 6টা, গাজীপুর, ঢাকা, তারপরে হলো আপনার চট্টগ্রাম, এরকম 6টা হলো আপনার ক শ্রেণীর জেলা পরিষদ বা জেলা পরিষদ। পার্বত্য হলো 3টা, একটা হলো আপনার 2টা পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ,
স্থানীয় সরকার পরিষদ, আর একটা পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ। এই হলো ঝামেলাটা যে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসন। স্থানীয় শাসন কথাটা আসে, মনে রাখবেন স্থানীয় শাসন মানে সরকার, কারণ ইংলিশে লেখা লোকাল গভর্নমেন্ট। এদের অনুবাদের সমস্যা হচ্ছে, যে কারণে সারা জীবন এই সমস্যাটা বহন করতে হচ্ছে। রাষ্ট্রপতি সর্বাধিনায়ক এটা পরীক্ষা আসবে না, এজন্য আমি এখানে যাবই না। এখানে 63 যেটা হলো যে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ ঘোষণা হচ্ছে যে এখানে অনুমতি দিবে সংসদ, আর ঘোষণা করবেন রাষ্ট্রপতি। তবে এখানে যদি সংসদ অথবা উপদেষ্টা পরিষদ আর হলো অনুমতি দিবে হলো সংসদ, আর ঘোষণা করবেন রাষ্ট্রপতি। 64 এটা হলো অ্যাটর্নি জেনারেল। তিনি কিন্তু এক নম্বর হলো মুখ্য আইন কর্মকর্তা। তিনি হলেন রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন হবেন, যতদিন চাইবেন ততদিন এই পদে থাকবেন। রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন এই পদে থাকবেন। আরেকটা বিষয় হলো যে তিনি যে কোনো আদালতে বক্তব্য রাখতে পারবেন, যে কোনো আদালতে বক্তব্য পেশ করতে পারবেন, এবং তার পারিশ্রমিক কিন্তু রাষ্ট্রপতি নির্ভর করবে না, চাই যতদিন থাকবেন, এবং পারিশ্রমিক দিবেন রাষ্ট্রপতি, পারিশ্রমিক দিবেন প্রেসিডেন্ট। পারিশ্রমিক দিবেন প্রেসিডেন্ট। হলো সংসদ প্রতিষ্ঠা। এজন্য 65 আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না, কারণ সংসদ নিয়ে প্রশ্ন করলে ওখানে ওই আলোচনায় যাবে। 66 হলো এমপিদের যোগ্যতা অযোগ্যতা, এটারও গুরুত্ব নাই, যোগ্যতা অযোগ্যতা। আর্টিকেল 70 যেটা, এটা হলো ফ্লোর ক্রসিং। বিষয়টা হলো যে নিজ দল ত্যাগ অথবা হলো নিজ দলের বিপক্ষে ভোট দান অথবা নিজ দলের পক্ষে ভোট না দেয়া। ফ্লোর ক্রসিং বোঝায় কয়েকটা জিনিস। একটা হলো দল ত্যাগ অর্থাৎ সংসদ সদস্য মানে এমপি দল ত্যাগ করলে। নাম্বার 2 হলো নিজ দলের বিপক্ষে ভোট দিলে, অথবা হলো নিজ দলের পক্ষে ভোট না দিলে। এই তিনটাই। চুপচাপ থাকলে হবে না, অর্থাৎ নীরবতা থাকতে হবে, নীরবতা থাকতে পারবে না। এই তিনটা ফ্লোর ক্রসিং হয়। আর এখানে হলে আসন শূন্য হয়। এখন বিষয় হলো যে এই ফ্লোর ক্রসিং আসলে থাকবে নাকি থাকবে না, এটা একটা বিষয়। থাকবে নাকি থাকবে না, এইটা একটা বিষয় হয়ে গেছে। থাকবে নাকি থাকবে না সেটা হলো। এখন ওনারা যারা প্রস্তাব করছেন, মানে কমিশন যে প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাব হলো অর্থ বিল ও সরকারের প্রতি অনাস্থা ছাড়া নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে। অর্থ বিল সরকারের প্রতি অনাস্থা ছাড়া নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে, এটা প্রস্তাব। নয়তো কি হইবে, নয়তো হবে যে সে নিজ দলের বিপক্ষে ভোট দিয়ে টাকা খাবে, যে হ্যাঁ আমরা
162 আসন থাকছে বিএনপি, 162 আসন, এরা বলবে যে 13 জন বলবে যে হ্যাঁ আমরা এই করবো, বা 12 জন বলবে যে আমরা 151 লাগবে, তো 12 জন বলবে যে আমরা অনাস্থা বিষয় দেবো, আমরা হলো সরকারের বিপক্ষে ভোট দেবো, আমাদের 12 জনকে 12,000 কোটি টাকা দেন। তখন 12,000 কোটি টাকা দিবে অন্য যারা ক্ষমতা আসতেছে তারা। 12,000 কোটি টাকা দিলে সে কি করবে, ওরা ওখান থেকে পদত্যাগ করবে এবং পার্লামেন্ট ডিজলভ হয়ে যাবে। পার্লামেন্ট ডিজলভ হয়ে গেলে তারপর আবার ভোট হবে, ভোট হয়ে যে ক্ষমতা আসে, এইটা হবে বিষয়। এই জন্য অর্থ বিলও একটা বিষয় আছে, অর্থ বিলে তারা পাশ করতে দিবে না। এই জন্য অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা ছাড়া নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে। ঠিক আছে, এইটা হলো এই দুই একটা প্রসেস, এবং আশা করা যায় যে এইটা সংস্কার হচ্ছে, এবং কয়েকটা সংস্কার কিন্তু হওয়ার মতোই। যেমন একটা হলো বিচারক নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়েছে, তারপর হলো মানে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অধ্যাদেশ জারি হয়ে গেছে, এটা সচিবালয় হবে খুব তাড়াতাড়ি, অধ্যাদেশ জারি হবে বিচার বিভাগীয় সচিবালয়। তারপর এই 70 অনুচ্ছেদে এটা হবে, এটা অনেকটা নিশ্চিত, ঠিক আছে। এইগুলো বিষয়। আপনি স্পেশালি একটু 94 থেকে 117টাকে ভালো করে দেখবেন, বারবার পড়বে না। আজকে এই পর্যন্ত থাকুক, আপনাদের সাথে পরীক্ষা হবে, আপনাদের পরীক্ষার ব্যাখ্যা এবার আসবো আমি। পরীক্ষা হলো রাত 10টায়, আজকের ক্লাস আছে, সপ্তম অধ্যায়ের ক্লাস আছে, পরীক্ষা নিয়ে ওইটা ক্লাস শেষে আমি ওটা জানাবো। ঠিক আছে, রাত 10টার পরীক্ষা, একটু পরে রাখবেন। আল্লাহ হাফেজ।